প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় দশম শ্রেণী, পরিণতি ও নাগরিকতা, অধ্যায় 6, বাংলাদেশের সরকার ব্যবস্থা। তাহলে আমরা পাঠ শুরু করি। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমরা ওই দিন বিজয় অর্জন করেছি। তারপর আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলেই 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়েছিল মুজিবনগর সরকার। তারপর থেকে আমাদের যুদ্ধ চলে এবং আমাদের স্বাধীনতার পর থেকে আমরা একটা দেশ, স্বাধীন দেশ হিসেবে আমরা পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করি। এখন আমরা দেখব যে বাংলাদেশ সরকারের স্বরূপ। আমাদের দেশ এক কক্ষ বিশিষ্ট। আমাদের দেশের কোনো প্রদেশ নেই। আমাদের দেশ মন্ত্রী পরিষদ চালিত সরকার বা সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। আমাদের সংবিধান, দেশ পরিবর্তনের সংবিধান, লিখিত সংবিধান ইত্যাদি। তাহলে আমরা জানলাম যে আমাদের এই দেশ হিসেবে সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে আমরা জানব বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ। দেশ চালাতে যে আমাদের সংবিধান অনুযায়ী দেশ চালাতে গিয়ে আমাদের দেশকে 3টা প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। এই 3টে বিভাগ সম্পর্কে আমরা জানি। এই বিভাগগুলো হলো কি কি? 1 নম্বর শাসন বিভাগ, 2 নম্বর আইন বিভাগ এবং 3 নম্বর বিচার বিভাগ। তাহলে আমাদের দেশকে 3টি প্রশাসনিক ভাগে ভাগ করা হয়েছে: শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে শাসন বিভাগ হচ্ছে যে ব্যবস্থায় শাসন বিভাগ তার কার্যবাহীর জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, আইন বিভাগের নিকট নির্ভরশীল, তাকে বলা হয় শাসন বিভাগ। আর এই শাসন বিভাগের প্রধান আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়েই বিশেষ করে শাসন বিভাগ পরিচালিত হয়। এছাড়া দেখব আইন বিভাগ। আইন বিভাগ আমাদের আইন তৈরি করে। জাতীয় সংসদে বসে নির্বাচিত প্রতিনিধিরা আইন তৈরি, পরিবর্তন করে। আমরা জানি আমাদের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 300 + 50, অর্থাৎ 350 জন। এই 350 জন সদস্য এখানে বসে বিভিন্ন বিষয়ে আইন তৈরি, পরিবর্তন করতে পারেন। এরপরে বিভাগ দেখব আমরা। এরপরে বিভাগের নাম বিচার বিভাগ। আইন প্রণেতাগণ আইন তৈরি করেন। যদি কেউ আইন অমান্য করে বা ভঙ্গ করে তখন তাদের শাস্তি দেওয়ার জন্য এই বিচার বিভাগ কাজ করে। প্রদত্ত আইন অনুযায়ী বিচার করে তাদের উপযুক্ত শাস্তি দিয়ে থাকেন এই বিচার বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ
বিচারের যে কোর্ট রয়েছে তার নাম সুপ্রিম কোর্ট। তাহলে আমরা আজ এই তিনটি বিষয় সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা জানব শাসন বিভাগ। এই শাসন বিভাগের এখন আমরা জানব শাসন বিভাগ। শাসন বিভাগ এই শাসন বিভাগে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে চৌকিদার, সবাই এই শাসন বিভাগের আওতাভুক্ত। প্রত্যেকে তার কাজের জন্য তার উপরের ব্যক্তির কাছে দায়ী থাকে। তাহলে আজ আমরা এই শাসন বিভাগটা মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীবর্গ নিয়েই এই শাসন বিভাগ গঠিত। এখন শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আজ আমরা বলব রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি আমরা শাসন বিভাগের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে সম্মানীয় ব্যক্তি রাষ্ট্রপতি। উনি একটি রাষ্ট্রের প্রধান, কিন্তু আমাদের দেশে এই রাষ্ট্রপতি উনি প্রধান হলেও আসলে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়ে থাকে, কিন্তু পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতি সবার উপরে। রাষ্ট্রপতি হতে গেলে তার বয়স 35-এর নিচে হলে হবে না, 35-এর ঊর্ধ্বে লাগবে। রাষ্ট্রপতি প্রথমবার নির্বাচিত হলে অর্থাৎ তার ক্ষমতার মেয়াদ 5 বছর, তবে তিনি পুনর্নির্বাচিত হতে পারেন, অর্থাৎ পরপর দুবার তিনি পুনর্নির্বাচন হতে পারেন, অর্থাৎ 10 বছরের পরে তিনি আর নির্বাচন করতে পারবেন না। রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি হতে গেলে সংসদে যে সমস্ত প্রার্থী নির্বাচিত হন তাদের যে যোগ্যতা আছে এই যোগ্যতা রাষ্ট্রপতি থাকতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করাও একটা ব্যাপার রয়েছে। রাষ্ট্রপতিকে তার পদ থেকে সাধারণত অপসারণ করা যায় না, তবে রাষ্ট্রপতি যদি পাগল, মাতাল, দুর্নীতিগ্রস্ত বা অন্য কোনো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে পড়েন তাহলে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায়। জাতীয় সংসদের 2/3 সদস্যের ভোটে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়াকে বলা হয় অভিশংসন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম রাষ্ট্রপতিকে এবং তার কীভাবে নির্বাচিত হতে হয়। আমি আরও একবার তোমাদের বলি, খেয়াল করো, রাষ্ট্রপতি হতে গেলে তার বয়স কম করে 35 বছর লাগবে, তার মেয়াদ 5 বছর, তবে পুনর্নির্বাচিত হতে পারেন, তবে 10 বছরের বেশি তিনি আর ক্ষমতা থাকতে পারবেন না। একজন সংসদ সদস্য নির্বাচিত হতে গেলে তার যে যোগ্যতা থাকা প্রয়োজন একজন রাষ্ট্রপতিরও সেই যোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রপতিকে তার পদ থেকে সাধারণত সরিয়ে দেওয়া যায় না, তবে যদি উনি মাতাল, উনি দুর্নীতিগ্রস্ত, উনি পাগল, উন্মাদ অথবা অন্য কোনো মারাত্মক অপরাধের সাথে জড়িয়ে পড়েন তাহলে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া যায়। আর এই সরিয়ে দিতে গেলে জাতীয় সংসদের 2/3 প্রতিনিধির ভোট প্রয়োজন হয়, আর তারা সরিয়ে দেওয়াকে বলা হয় অভিশংসন। তাহলে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানলাম। এখন আমরা জানব রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী, ওনার কী কী ক্ষমতা রয়েছে এবং কী কী কাজ উনি সম্পাদন করেন। 1 নম্বর ক্ষমতা, রাষ্ট্রপতির প্রধান যে ক্ষমতা, প্রধানমন্ত্রী নিয়োগ। রাষ্ট্রপতির ক্ষমতা 1 নম্বর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী 1 নম্বর, উনি কি করেন? প্রধানমন্ত্রী নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগ
রাষ্ট্রপতির প্রথম যে দায়িত্ব পালন করেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। রাষ্ট্রপতি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে উনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন। তাহলে আমরা বুঝলাম রাষ্ট্রপতির প্রথম যে কাজ সে কাজ হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। তারপর এই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, উপমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকেও রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। তাহলে আমরা দেখলাম রাষ্ট্রপতির প্রথম যে কাজ প্রধানমন্ত্রী নিয়োগ। 2 নম্বর কাজ সংসদ ও আইন বিষয়ক ক্ষমতা। সংসদ ও আইন বিষয়ক ক্ষমতা। সংসদ এবং আইন বিষয়ক ক্ষমতার থেকে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি সংসদে অধিবেশন আহ্বান করেন, অধিবেশন ভেঙে দিতে পারেন, অথবা উনি সংসদে বাণী দিতে পারেন। রাষ্ট্রপতি প্রতিটা নতুন নতুন সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে উনি আহ্বান করেন, উনি বক্তৃতা দিয়ে থাকেন। নতুন বছরের প্রথম অধিবেশনে সংসদে বক্তৃতা দিয়ে থাকেন। তারপর সংসদে ওনার বক্তব্যের পরে আলোচনা হয়। রাষ্ট্রপতি আগেই বলেছি সংসদ ভাঙতে পারেন, সংসদ আহ্বানও করতে পারেন। এরপরে 3 নম্বর অধ্যাদেশ জারির ক্ষমতা। অধ্যাদেশ জারির ক্ষমতা। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। রাষ্ট্রপতি অধ্যাদেশ যদি সংসদ অধিবেশন না থাকে, যদি সংসদ ভেঙে যায়, তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। আর এই অধ্যাদেশ আইন হিসেবে কাজ করে। এরপরটা দেখব আমরা নাম্বার 4 প্রধান বিচারপতি নিয়োগ। প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি আমরা জানি বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এই বিষয়ে রাষ্ট্রপতি কারো কোনো পরামর্শ গ্রহণ করেন না। এছাড়া এই প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই সুপ্রিম কোর্টের অন্য অন্য বিচারকদেরকেও উনি নিয়োগ দিয়ে থাকেন। নাম্বার 5 ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। নাম্বার 5 ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। রাষ্ট্রপতি সাধারণত কোনো বিচারালয় থেকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, যে কোনো বিচারালয় থেকে, অথবা কোনো ট্রাইব্যুনাল থেকে, অথবা কোনো কর্তৃপক্ষের দ্বারা বিচারের শাস্তি মওকুফ, রহিত বা স্থগিত করতে পারেন। তবে আমরা জানব রাষ্ট্রপতি কারো শাস্তির মেয়াদ বাড়াতে পারেন না, শাস্তিকে কমাতে পারেন, স্থগিত করতে পারেন। নাম্বার 6 অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত ক্ষমতা। সাধারণত সরকারের কোনো ব্যয় বিষয়ে কোনো অনুমোদন বা কোনো বিল সংসদে উত্থাপন করতে গেলে
রাষ্ট্রপতির প্রয়োজন, অনুমতির প্রয়োজন। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া ব্যয় সংক্রান্ত কোনো বিল জাতীয় সংসদে উত্থাপন করা যায় না। তাই এই ব্যয় সংক্রান্ত বিলে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এটা আমরা জানলাম। নাম্বার 7, প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। আমরা জানি রাষ্ট্রপতি প্রতিরক্ষা বিভাগ সমূহের প্রধান। সবাই নাও, দেশের জরুরি প্রয়োজনে এই প্রতিরক্ষা দেশকে বহিঃশত্রু আক্রমণ থেকে বাঁচাতে যে কোনো ব্যবস্থা গ্রহণ করার সর্বোচ্চ ক্ষমতা অধিকারী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই প্রতিরক্ষা বিষয়ের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপর আমরা পড়ব 8 নম্বর পয়েন্ট, জরুরি ক্ষমতা। জরুরি ক্ষমতা। এতগুলো কাজ সম্পর্কে জানার পরও আমরা রাষ্ট্রপতির আরও একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। সেই কাজটা হচ্ছে জরুরি ক্ষমতা। দেশে যদি কখনো যুদ্ধ শুরু হয়, দেশের ভিতরে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা অথবা অন্য কোনো কারণে যদি দেশের শান্তি সম্পূর্ণ নষ্ট হওয়ার উপক্রম হয়, তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আর এই জরুরি অবস্থা যখন ঘোষণা করবেন, তখন দেশের অন্য কার্যকলাপ যেমন সংবিধান স্থগিত হয়। সংবিধান তখন কাজ করে না। সংবিধানের যে কাজগুলো ধারাগুলো রয়েছে, এগুলো অনেকটা স্থগিত থাকে। মৌলিক অধিকার এগুলো অনেকটা স্থগিত থাকে। এছাড়া বাক স্বাধীনতার ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমকে তার অধিকারকে সীমিত রাখা হয়। আর এসবগুলো করা হয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাহলে আমরা আজ এই পাঠে শাসন বিভাগের সবচেয়ে উপরে যিনি রয়েছেন রাষ্ট্রপতি, ওনার ক্ষমতা, কাজ, ওনার নির্বাচিত হওয়ার ঘটনা আমরা জেনেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই রাষ্ট্রপতির ক্ষমতা এবং কাজগুলো বুঝতে পেরেছ। তাহলে ক্ষমতাগুলো এবং কাজগুলো আমি আরও একবার তোমাদের বলতে চাই। রাষ্ট্রপতির প্রথম যে কাজ, 1 নম্বর কাজ, প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া। জাতীয় সংসদের নির্বাচিত হয়ে যে প্রধানমন্ত্রী, যিনি মানে যে দল ক্ষমতা আসে বা যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে, সে দলের প্রধান কে বা প্রধান নেতাকে উনি প্রধানমন্ত্রীর জন্য আহ্বান করেন। সংসদ বিষয়ক ক্ষমতা, রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন, সংসদ ভেঙে দিতে পারেন। প্রতিটা নতুন সংবিধানের সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। এছাড়া নতুন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন, তিনি সংসদে বাণী দেন, ইচ্ছে করে সংসদ ভেঙে দিতে পারেন। এছাড়া আমরা আরও দেখেছি রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলো, আরও দেখেছি অধ্যাদেশ জারির ক্ষমতা। অধ্যাদেশ জারির ক্ষমতা, রাষ্ট্রপতি সংসদ ভেঙে গেলে বা সংসদ না থাকলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। তাহলে অধ্যাদেশ জারির ক্ষমতা দেখেছি। আরও দেখেছি প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন। এছাড়া এই প্রধান বিচারপতির পরামর্শক্রমে অন্য বিচারপতিকেও উনি নিয়োগ দেন। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, রাষ্ট্রপতি যে কোনো ক্ষমা তিনি কমাতে, যে কোনো শাস্তি কমাতে পারেন। কোনো বিচার বিভাগ, কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শাস্তিকে উনি মুখ করতে পারেন, কমাতে পারেন, স্থগিত রাখতে পারেন। তবে রাষ্ট্রপতি কোনো ক্ষমতা বা শাস্তি বাড়াতে পারেন না।
অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি আমরা জেনেছি যে সংসদে ব্যয় সংক্রান্ত কোনো বিল উত্থাপন করতে গেলে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন, আর এই ক্ষেত্রে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা, দেশকে বহিষ্কৃত আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে উনি যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এছাড়া দেখব আমরা জরুরি ক্ষমতা, দেশের যুদ্ধ অথবা অন্য কোনো কারণে দেশের যদি অস্বস্তিক অবস্থা বা শান্তি শৃঙ্খলা ভেঙে যাওয়ার মারাত্মক অবস্থা সৃষ্টি হয়, তাহলে রাষ্ট্রপতি তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। তাহলে আমরা এই পাঠে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আমরা অনেকটা জানার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই পাঠে রাষ্ট্রপতি ক্ষমতা সম্পর্কে বুঝেছ। তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করব। পরবর্তী পর্যায়ে নতুন অধ্যায়ে নতুন আলোচনা নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।